সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি হাসিফ মাহমুদ শাহ আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজনে। আজ আমাদের সাথে আছেন গণমাধ্যমের অত্যন্ত প্রিয় মুখ, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। স্বাগত আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, আসলে আপনার ছোটবেলার ঈদ, এখন যে ঈদ, সেই ঈদের মধ্যে আসলে কিভাবে পার্থক্য করছেন? আপনার বন্ধু বান্ধবদের সাথে এখন কি দেখা হয় কিনা বা সময় দিতে পারেন কিনা? ঈদটা তো আসলে ছোটবেলাতেই হতো। বড়বেলায় আসলে ঈদ বলে ওইভাবে আনন্দের কিছু নাই, অনেকটা দায়িত্বের হয়ে গেছে। ছোটবেলায় ঈদের আগের রাতটা, চাঁদ রাতটা আরও বেশি মজার ছিল। মানে ঈদ বলতে যা কিছু, যত আনন্দ, যত আমরা স্মৃতিগুলো, সুখকর স্মৃতিগুলো সব ছোটবেলার ঈদের। বড় হওয়ার পরে ঈদ কিন্তু ওরকম আর নাই। তো চাঁদ রাতে যেটা হতো যে সন্ধ্যার পরেও বাইরে থাকা যেত, বন্ধু বান্ধবদের সাথে এক হয়ে আড্ডা দেয়া, তারপরে অনেক লেট নাইট পর্যন্ত বিভিন্ন বাসায় যাওয়া। তো সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে ধরেন বিকেলে আমরা খেলতে বেরোতাম, তো আজান দেওয়ার পরেই বাসায় ঢুকে যেতে হতো, এটা তো নিয়ম ছিল। তো ঈদের সময় নিয়মটা অন্যরকম, আজানের পরেও বাসায় যেতে হবে, এটার কোনো রেস্ট্রিকশন ছিল না। তো এখানে তো একটা বিশাল আনন্দের ব্যাপার। তো মনে হতো একটা প্রচণ্ড ধরনের ফ্রিডম, স্বাধীনতা ভোগ করছে এবং প্রচণ্ড ভালো লাগতো। আমার মনে হয় ঈদের দিনের চেয়ে চাঁদ রাতটা আরও বেশি আনন্দের ছিল ছোটোবেলায়। আমরা শুনেছি আপনার জন্ম রাজশাহীতে, আসলে আপনার বেড়ে ওঠা কোথায়? রাজশাহীতে জন্ম, কিন্তু আসলে আমি বড় হয়েছি এবং স্কুল কলেজ সব কিছু ঢাকাতে। তারপরে তো দেশের বাইরে চলে গেছে উচ্চশিক্ষার জন্য। তো আমি রাজশাহীর কোনো স্মৃতি আমার নাই ছোটোবেলাকার, জন্মের পরের। আমার পুরো স্মৃতিটাই একেবারেই পুরোটাই ঢাকায়। তবে হ্যাঁ, বারে বার রাজশাহীতে যেতাম, যাওয়া হতো। আমার নানির বাড়ি, আমার দাদার বাড়িও রাজশাহীতে, কিন্তু দাদার বাড়িতে আসলে যাওয়া হয় না ওভাবে, কারণ দাদা দাদি অনেক আগে মারা গেছেন, 71-এর আগে। আর নানি ছিলেন অনেক দিন, তো যে কারণে ওখানে যাওয়া হতো, ওই পুঠিয়াতে নানার বাড়ি। আর রাজশাহী শহরেও অনেক আত্মীয় স্বজন ছিলেন এবং এখনও আছেন, তো ওভাবে বছরে একবার যাওয়া হতো রাজশাহীতে। একজন সাধারণ মানুষ হিসেবে গতবারের ঈদ এবং এবার একটা বড় দায়িত্বপূর্ণ পদে আপনি আছেন, দুটো ঈদের মধ্যে তফাৎটা আপনি কি দেখছেন? একটা তফাৎ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে যখন আপনি একটা দায়িত্বে থাকেন, বিশেষ করে আপনি যখন সংসদ সদস্য এবং কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তখন কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় ঈদের দিনেও। রাষ্ট্রীয় সরকারি কিছু দায়িত্ব থাকে এবং সংসদীয় আসনের কিছু দায়িত্ব থাকে। সেই বিষয়গুলো হয়তো আপনি আগের ঈদে, যখন আমি সংসদ সদস্য বা মন্ত্রী ছিলাম না, তখন ওগুলো পালন করতে হয়নি। তো এখন এই বাধ্যবাধকতাগুলো চলে আসে। আর তাছাড়া তেমন কোনো পার্থক্যভাবে নাই। ঈদের দিনের আপনার কোনো বিশেষ পরিকল্পনা যে আপনি কি করবেন না করবেন? না, আলাদাভাবে ওরকম কিছু নেই। তবে যেটা হয় যে হয়তো গণভবনে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, ওনাকে সালাম করা। আবার অনেক সময় যেটি থাকে, বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির ওখানে দাওয়াত থাকে, সেখানে যাওয়ার বিষয়টি থাকে অনেক ক্ষেত্রে। এর বাইরে আলাদা হবে। আর সংসদীয় আসনে আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আসলে এটা তো শুধু ঈদের দিন বলে না, ঈদের আগে থেকেই তাদের সাথে বিভিন্ন ধরনের যোগসূত্র তৈরি হয়। দরিদ্র অসহায় মানুষ যারা আছেন তাদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পৌঁছানো, এই কাজগুলো তো থাকেই। আর চেষ্টা করি যে যতটুকু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করা, যতটুকু করা যায়। এই দরিদ্র মানুষের যে কথা বললেন আপনি, সেই বিষয়ে আসলে একটু জানতে চাই। তাদের জন্য আসলে ঈদের উপহার আপনার পক্ষ থেকে কি ছিল? বিষয়টা হচ্ছে যে আমার এই সংসদে আসনটি খুবই ইন্টারেস্টিং। এখানে গুলশান, বনানী, বাড়িধারা আছে, নিকেতন আছে, উচ্চবিত্তদের বসবাস। আবার খুব কাছেই আপনার করাইল আদর্শনগর, সাততলা আদর্শনগর, যেখানে আসলে বস্তি এলাকার মতো, সেখানে বেশ নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। চেষ্টা করি ঈদের আগে থেকেই নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের কাছে মানে কিছুটা পরিবারগুলোকে কিছুটা শাড়ি, লুঙ্গি বা কিছু এই ধরনের উপহার দেয়া, এবং বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য, আপনার চাল, ডাল, তেল, এগুলো, এবং ঈদের জন্য সেমাই বা এই ধরনের কিছু উপহার সামগ্রী আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি, যতটুকু আমাদের সাধ্যে কুলোয় আমরা চেষ্টা করি। এবং তাদের ডেটাবেজ আছে আমাদের অফিসের কম্পিউটারে, এবং সেটা ধরে ধরে আমরা কিন্তু নিশ্চিত করি যে যারা সবচেয়ে অসহায়, যেমন ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে, তাদের সাথে বিভিন্ন সময় দেখা হয়। তাদের কিন্তু আপনার বেতন খুবই কম কম্পারেটিভলি, যে কাজ তারা করে।
এটা নিয়ে আমি আলাপ করছি, বেতন কীভাবে বৃদ্ধি করা যায়। তারা আসলে প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করে, আউটসোর্স করে গভর্নমেন্ট, তারা সরকারি চাকরি করে না। তো তাদের জন্য আমরা একটা উপহারের ব্যবস্থা করেছি। তারপরে যারা ধরেন প্রতিবন্ধী আছেন, তাদের অনেক সময় কাজ করতে অসুবিধা হয়, তারা অনেক সময় বিভিন্ন কাজ করতে গেলে সেগুলোও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। তো এইভাবে বস্তিবাসী যারা আছেন, বস্তিবাসীর মধ্যে যারা নারী যারা আছেন, তাদেরকে আমরা বেশ কিছু উপহার সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবেই আমরা চেষ্টা করি যতটুকু পাশে থাকা যায়। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। আজকের ঈদের খুশির দিনে আপনি কোনো আনন্দের বার্তা দিবেন কিনা? গণমাধ্যম কর্মীরা তো আসলে 24 ঘন্টা মানে অডিয়েন্সের কাছে খবর পৌঁছানোর জন্য ব্যস্ত থাকে। ঈদে, চাঁদ রাতে, মানে কি বলবো, বন্যা, খরা, দুর্ভিক্ষ, মানে যে কোনো সিচুয়েশন, ইভেন কোভিড যে গেল সে সময়ও। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে, তবে গণমাধ্যম কর্মীদের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে তারা আবার তাদের মধ্যে একটা সেন্স অফ কমিউনিটি ফিলিং আছে। তো তারা যা কিছু করে একসাথে করে, হয়তো পরিবারের সাথে করতে পারছে না, দায়িত্ব পালন করতে যে অফিস করতে হচ্ছে, তো সেখানেও তারা ঈদের একটা আবহ তৈরি করে। তো আমি অবশ্যই গণমাধ্যম কর্মী আমার বন্ধুরা যারা আছেন তাদেরকে ঈদের বিশেষ শুভেচ্ছা জানাতে চাই। তাদের ঈদ সুন্দরভাবে কাটুক, আনন্দ ঘন কাটুক, সেটি আমার প্রত্যাশা থাকবে। এবং আগামী দিনগুলোতে আমি মনে করি যে আমরা চেষ্টা করছি গণমাধ্যম কর্মীদের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করা, যেন তাদের কর্মস্থল এবং কাজের বাইরেও তাদের যে পেশাদারিত্বের সাথে কাজ করতে সব ধরনের সুবিধা তারা পায়। গণমাধ্যম কর্মীদের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক কেমন? আপনার মন্তব্য কি? আসলে তো এটা একসাথে হাঁটে, গণমাধ্যম এবং রাজনীতি পরিপূরক। গণমাধ্যম ছাড়া রাজনীতি করা কঠিন, এবং রাজনীতি না থাকলে গণমাধ্যম চলাও কঠিন। এবং আমি মনে করি যে গণতন্ত্রের জন্য গণমাধ্যম আসলে সত্যিকার অর্থে চতুর্থ একটি পিলারের মতন কাজ করে। এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি সভ্য সমাজ তৈরি করা এবং জবাবদিহিতার একটি সমাজ তৈরি করার জন্য গণমাধ্যমের তো কোনো বিকল্প নেই। এবং একই সাথে মানুষকে সুস্থ সুন্দর বিনোদন দেয় এবং মানুষকে সবসময় খবরের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এগুলোর জন্য গণমাধ্যম তো খুবই শক্তিশালী একটি পিলার আমি মনে করি সমাজের এবং গণতন্ত্রের। সাংবাদিকদের সমস্যার সমাধানে প্রেস কাউন্সিলের ভূমিকা আপনি কি মনে করেন? প্রেস কাউন্সিলের ভূমিকা খুবই ভালো আমি মনে করি, তবে এটিকে আরেকটু যুগোপযোগী করা প্রয়োজন। যেন ধরেন সাংবাদিকতা করতে যেয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বা সাংবাদিকতার মাধ্যমে অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেইখানে আমার মনে হয় একটা ব্যালেন্স, একটা কম্পেনসেশনের ব্যবস্থা থাকা উচিত, বা একজনের বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ। সেই ক্ষেত্রে প্রেস কাউন্সিল ইজ ডুইং ভেরি গুড জব। এবং মজার ব্যাপার হচ্ছে প্রেস কাউন্সিল কিন্তু সাংবাদিকতার সাথে সম্পৃক্ত যারা তাদের প্রোটেকশনের জন্য চিন্তা করেন সবসময়, তো সেটি হওয়া উচিত। এবং তবে একই সাথে সাংবাদিকতার সুরক্ষার জন্য কিন্তু অপসাংবাদিকতার বা অপতথ্যের বিপক্ষেও আপনার একটা প্রোটেকশন থাকা দরকার, সেখানেও প্রেস কাউন্সিলের অনেক শক্তিশালী রোল আছে আমি মনে করি। ভুইফোর অনলাইন পত্রিকা, এদের বিষয়ে সরকারের কী ভাবনা, কীভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা যতগুলো ধরেন রেজিস্টার্ড অনলাইন যেগুলো পোর্টাল আছে, যারা একেবারে আপনার সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যারা রেজিস্টার্ড হয়েছে, তার বাইরে একটিকেও আমরা রাখবো না, এগুলো আমরা অফ করে দেবো। অফ করে দেবো মানে ভুইফোর হলে হয় কি, যে এখানে যখন অপসাংবাদিকতা হয়, যারা প্রফেশনাল জার্নালিজম করছেন তারা ক্ষতিগ্রস্ত হন। এই কাজটি আমরা করব প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য, সাংবাদিকতার বিস্তৃতি ঘটানোর জন্য। এবং যারা দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করবেন তারা কিন্তু ওইভাবে ভুইফোর হবেন না। আপনি নিজেই ভুইফোর বলছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ভুইফোর অনলাইন পোর্টালগুলোকে অফ করার যে বিষয়টি, এটি কিন্তু আমাদের উদ্যোগ না, সাংবাদিকদের কাছ থেকে এই প্রস্তাব এসছে। আমরা সেই প্রস্তাবটাকে গ্রহণ করে উদ্যোগ নিয়ে অ্যাকশন নেব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সরকার রহিত করেছে এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নতুন করে করেছে। গণমাধ্যমের অনেকেই এই বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত। আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আসলে গণমাধ্যম কর্মীদের কি আশ্বস্ত? কেন চিন্তিত? কে চিন্তিত? আমি প্রশ্ন করব, কেন চিন্তিত? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে প্রভিশনগুলি ছিল, সেখানে কিছু বিষয় নিয়ে চিন্তার কারণ ছিল এবং সেটা নিয়ে আমিও কথা বলেছি। যেমন আপনি ধরেন ডিফেমেশনের জন্য আপনি যদি কাউকে অভিযুক্ত করেন, প্রথম
যেটি হতো তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হতো এবং বেলের কোনো সুযোগ ছিল না, রাইট? তারপরে আপনি মামলা টামলা করে একটা পর্যায়ে দেখলেন সে নির্দোষ, কিন্তু ইন দ্য মিন টাইম সে জেল খেটে ফেললো। তো সেখানে চিন্তার বিষয় আছে তো এবং ছিল, কিন্তু সিএসএ যেটা সাইবার সিকিউরিটি, এখানে তো জেলের কোনো বিষয় নেই। আপনি যদি ডিফেমেশনের কোনো মামলা করেন তাহলে আপনাকে জেলে নেওয়ার কোনো বিষয় নেই, কাজে বেইলের আর কোনো বিষয় থাকছে না। যদি এমন হতো যে আপনাকে জেলে নিল কিন্তু বেল দেওয়া হচ্ছে, তাহলেও একটা ইমপ্রুভমেন্ট ছিল। কিন্তু এখন কত ধাপে গিয়েছে যে জেলের বিষয়টা রাখা হয় না, রাখা হচ্ছে কি ফাইন। কখন আপনাকে অভিযোগ আপনার এগেনস্টে করার সাথে সাথে না, করা হবে কখন, যদি এটা প্রমাণিত হয়, তারপরেও ফাইন যেটা করা হচ্ছে আপনি পে করবেন না, কারণ আপনি আবার আপিল করবেন। সকল ধাপ এক্সস্ট করার পরে যখন নিশ্চিত হবে যে কোনো একটা অপরাধ সংগঠিত হয়েছে, হওয়ার পরে জাজ বা আদালত সিদ্ধান্ত নেবে বেসড অন দ্য গ্র্যাভিটি অফ দ্য অফেন্স যে আসলে ফাইন কতটুকু হওয়া উচিত। এবং ফাইনেরও সিলিং টেনে দেওয়া হয়েছে যে 25 লক্ষের উপর হতে পারবে না, অর্থাৎ 25 লক্ষ 1 টাকা হতে পারবে না, 5 টাকা হতে পারবে ফাইন, 1 টাকা হতে পারবে, কিন্তু 25 লক্ষ টাকার উপরে যেতে পারবে না। অর্থাৎ এখানেও কিন্তু আনলিমিটেড করা হয়নি, সকল প্রোটেকশন আছে। তো অফেন্স যদি হয় 5 টাকার 5 টাকা ফাইন হবে, অফেন্স যদি হয় 5 লাখ টাকার 5 লাখ টাকার ফাইন হবে। এতটুকু প্রোটেকশন থাকা উচিত। আমি মনে করি সেটা প্রফেশনাল জার্নালিস্টদেরকেও প্রোটেকশন দিবে, কারণ যারা ওই যে ভুইফোর বিভিন্ন ধরনের আনপ্রফেশনাল বললেন, তারা কিন্তু এই এতটুকু যদি আইনের আপনার সেফগার্ড না থাকে তখন কিন্তু তারা যা ইচ্ছা তাই করবে, এবং তখন যে পরিবেশটা নষ্ট হবে সেটা পেশাদার সাংবাদিকদেরকেও ক্ষতিগ্রস্ত করবে। তো আমি মনে করি প্রোটেকশনটা থাকা উচিত, এবং এখানে চিন্তার কোনো কারণই আমি দেখি না। প্রফেশনাল জার্নালিস্টদের, যারা তথ্যের উপর ভিত্তি করে জার্নালিজম করবেন, তাদের তো চিন্তার কোনো কারণই নেই। কি চিন্তা আছে বলেন? তাদেরকে কেউ কিছু করতে পারবে না তো। সাধারণত দেখি যারা আসলে বিদেশে পড়তে যায় তারা বিদেশি থাকার জন্যই সবসময় চেষ্টা করেন। আপনি পড়াশোনা করে দেশে ফিরে আসলেন, রাজনীতিতে যোগ দিলেন, আসলে বিষয়টা যদি একটু বলতেন। রাজনীতিতে আমি সবসময় ছিলাম। আমার কাছে রাজনীতিটা একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে যে আমার কি করার আছে যেখানে আমি সমাজে একটা ডিফারেন্স তৈরি করতে পারবো। ছোটবেলা থেকে আমার মনে হতো যে একটা দেশ আমরা যেটা পেয়েছি, একটা স্বাধীন দেশে বড় হওয়ার সুযোগ পাচ্ছি, এখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং যারা জীবন দিয়েছে তাদের যে অবদান, সেখানে আমার কাছে মনে হতো যে আমরা আমাদের তো এখানে কৃতজ্ঞ থাকা উচিত। এবং বঙ্গবন্ধুকে যত জেনেছি মনে হচ্ছে যে আমাদের এই ভবিষ্যতের জন্য এই মানুষটা যে পরিমাণ কষ্ট করেছেন, তার জীবন দিয়ে গেছেন, এটা অবাক লেগেছে আমার কাছে। তখন আমার মধ্যে ওই দায়িত্ববোধের জায়গাটা আরও বেশি। মনে হতো যে না, আমি তো দেশের বাইরে যাই, যেখানে যাই, আন্তর্জাতিক একটা অভিজ্ঞতা এক্সপোজার, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিন শেষে আমার সবসময় মনে হচ্ছে আমি দেশে ফিরে আসব, এখানে এসে কাজ করব, এবং আমার মতন করে আমি রাজনীতিতে কন্ট্রিবিউট করেছি, কাজ করেছি। এবং কখনোই আমার মনে হয় নাই যে রাজনীতি করে আমি ধরেন বিভিন্ন স্তর অতিক্রম করে কোনো পদবি বা এগুলো আমি ভাবি নাই আসলে কখনো। শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট, এই চেতনার প্রতি যে কমিটমেন্ট, এবং এত কষ্ট করে পাওয়া এই দেশটা নষ্ট হবে। আমাদের জেনারেশন তো আমরা দেখেছি জামাতে ইসলাম কীভাবে ফুলে ফেপে বড় হয়েছে, রাজাকার যুদ্ধাপরাধীরা এদেশের ক্ষমতার একবার উচ্চ শিখরে চলে গেছে। যেটা খুব পেইনফুল ছিল আমার জন্য। আমি নিশ্চিত বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবার জন্যই খুবই কষ্টকর ছিল সেগুলো মেনে নেয়। তো তখন আমার মনে হতো যে না, রাজনীতিতে অবশ্যই আমাদের কন্ট্রিবিউট করতে হবে। আগে থেকেও একটা ছিল কন্ট্রিবিউশনের জায়গা। তো আমরা সুচিন্তা ফাউন্ডেশন তৈরি করেছিলাম। এই যে গণমাধ্যমের জায়গা থেকে বলি, 72-75 সালের বিষয়গুলো নিয়ে আমি যখন ইয়াং এজেও বোঝা শুরু করি, দেখি এত অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচার, সত্যগুলি দেখতাম একরকমের আর গল্পগুলি আর এক রকমের। তখনই আমার মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হতো। আমি তখনই চেষ্টা করতাম সত্য কথাগুলি বিভিন্ন জায়গায় বলার। তো সুচিন্তা ফাউন্ডেশনটা যখন তৈরি করলাম তখন উদ্দেশ্যটা এটাই ছিল যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে শক্তি, সেই শক্তি সবসময় ভিকটিম হয়েছে অপপ্রচারের। মানুষকে বোকা বানানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে, আওয়ামী লীগকে ভিলিফাই করা হয়েছে, এবং বঙ্গবন্ধুর সময়কালকে বিভিন্নভাবে অপপ্রচার করে মানুষের চোখে খাটো করার চেষ্টা করা হয়েছে, অপচেষ্টা করা হয়েছে। তখন মনে হচ্ছে যে আমরা এই জায়গাতে আমাদের ফাইটটা করতে হবে, কারণ সত্য যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি অটোমেটিকলি আপার হ্যান্ডে থাকবে। আমাদেরকে পরাজিত করা হয় শুধু মিথ্যাচার করে। জয় বাংলা তো এদেশে সত্য, জিন্দাবাদ তো না, তাই না? এদেশে মুক্তিযুদ্ধ সত্য, বঙ্গবন্ধু সত্য, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটাই সত্য, 27শে মার্চ তো না।
তো এখন এই সত্যের বিপরীতে যে মিথ্যাচার, এই মিথ্যাচারকে যদি আমি ফাইট আউট করতে পারি, বাংলাদেশ সামনের দিকে একটা মানে ইতিবাচকভাবে এগোবে, এটাই আমার একটা ধারণা ছিল। সেই জায়গা থেকে কাজ করেছি, যে কারণে বিদেশে ছিলাম, ভালো লেগেছে, এখনও বারে বার যাই বা বিভিন্ন সময় যাওয়া হয়েছে, থাকতে কিন্তু আমার খারাপ লেগেছে কখনো, এটা আমি বলবো না। কিন্তু কখনো মনে হয় নাই যে পার্মানেন্টলি ওখানে থেকে যাব। সবসময় মনে হচ্ছে বাংলাদেশে আসবো, এখানেই থাকবো, এখানেই কাজ করবো, যে কারণে বাংলাদেশে ফিরে আসা। প্রধানমন্ত্রীর কাছ থেকে কখনো ঈদ সালামি পেয়েছেন বা কোনো? আমার হয়নি, একেবারে হয়নি। ওনার কাছ থেকে আসলে ঈদের সময় যে ওনাকে সালাম করার সুযোগও হয়নি, ওভাবে করাও হয়নি। ওনাকে বিভিন্ন সময় অবশ্যই সালাম করেছি, দোয়া নিয়েছি, উনি দোয়া করেছেন, মাথায় হাত রেখেছেন। তবে যে বিষয়গুলো আপনি বললেন সেই সৌভাগ্য আমার হয়নি। আপনি রান্নাবান্না পারেন কিনা বা কখনো করেছেন কিনা? আমরা যারা দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন, আমাদেরকে রান্না পারতেই হয়েছে। আমি বিশেষ করে যখন আমেরিকাতে গেলাম, তো প্রথম কিছুদিন এই যে ম্যাকডোনাল্ডস অ্যান্ড কেএফসি এগুলোর উপরে ছিলাম। তারপরে দেখলাম যে আর তো মানে পারছি না এটা ম্যানেজ করা। তারপরে আস্তে আস্তে টুকিটাকি রান্নাবান্না করা শুরু করলাম, বাসায় মাকে ফোন করে একটু রেসিপি নেওয়া বা যারা রান্না জানে তাদের কাছে নিয়ে। তারপরে একটা পর্যায়ে দেখলাম কিছু রান্না পারি, ধরুন গরুর মাংস রান্না করতে পারি, চিংড়ি মাছ রান্না করতে পারি, ক্যাটফিশ যেটাকে বলে ওটা ফিলে পাওয়া যেত, ওখানে রান্না করতে পারি, মুরগির মাংস পারি। তবে অনেক দিন করা হয় না, এখন কেমন হবে শুরু করতে গেলে। তবে আমরা আবার মাঝে মধ্যে একটু যে 1 স্পুন পলিসি একটা আছে, সকল মশলা 1 চামচ করে দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, খারাপ হয় না, মজাই হয় খাওয়া। সবজি রান্না করতে পারি, তো ওগুলো একসময় করেছি। তখন রান্না না করলে তখন আপনার কনস্ট্যান্টলি ওই ফাস্টফুডের উপরে থাকতে হবে, থাকলে কী অবস্থা ইউ নো ইট। এই জন্য রান্নাটা আসলে শিখে ফেলেছিলাম। বিদেশের ঈদ আর দেশের ঈদ দুটাকে আপনি কীভাবে পার্থক্য করবেন? বিদেশে তো অনেক সময় টেরি পেতাম না ঈদ, সত্যি কথা। এটা কোথায় ছিলাম, কোন অবস্থায় ছিলাম তার উপরে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেটা হতো যে বাংলাদেশি কমিউনিটি যারা, তা আবার সবাই একাট্টা হয়ে সন্ধ্যার পরে হয়তো একটা ডিনার বা এগুলো ব্যবস্থা, তখন সবাই একটু পাঞ্জাবি পরে গেছে, একটা ঈদ আমেজ আসে। তাছাড়া কিন্তু আপনার ঈদটা আসলে ওইভাবে বিদেশে বোঝা যেত না। তবে মজার ব্যাপার হচ্ছে কি, ইভেন রোজার মাসেও বিদেশে খুবই ডিফিকাল্ট হতো রোজা ফিল করা। রোজা রাখলেন কিন্তু ফিল করা যেত না। কারণ হচ্ছে কি, আমি বলি আপনাকে, সন্ধ্যার সময় যদি আজানটা না হয়, আজানের আগে বিটিভি যদি না ছাড়েন, আর যে ওই যে আপনার কোরআন তেলাওয়াত, তারপরে আজানের পরে আপনি ইফতার করতে করতে হামদ এবং নাত, এই পুরো জিনিসটা কিন্তু না থাকলে এই পরিবেশটা রিক্রিয়েট হয় না। হ্যাঁ, ধর্মীয়ভাবে একটা জিনিস, হ্যাঁ আপনি রোজা রাখলেন এবং ইফতার করলেন, রোজাটা হলো, কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত ওই পরিবেশটা কিন্তু দেশের বাইরে আসলে পাওয়া যায়। বাংলাদেশের গণমাধ্যমকে আপনি আগামীতে কোথায় দেখতে চান আসলে, আর এক্ষেত্রে চ্যালেঞ্জও কি কি মনে করছেন? বাংলাদেশের গণমাধ্যম আমি বলবো যে খুবই ভালো করছে। বিশেষ করে গত 15 বছরে তার যে বিস্তার ঘটেছে, বিস্তৃতি এবং কোয়ালিটি ওয়াইজ, মানে টেকনোলজিক্যাল জায়গা থেকেও এটা বিশাল একটা অনেক উপরে চলে গেছে আমি বলবো। তবে এখানে আরও কিছু মানে লুক অ্যান্ড ফিল এবং টেকনোলজিক্যাল যে কোয়ালিটি যে জায়গা, সেটা অনেক ভালো হয়েছে। সাংবাদিকতার জায়গায় আমার মনে হয় আরও কিছু কোয়ালিটিটিভ ইমপ্রুভমেন্ট দরকার। পরিবর্তনগুলি এসছে সাংবাদিকতায় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। সেই পরিবর্তন যে চ্যালেঞ্জগুলি তৈরি করেছে, সেগুলোকে মোকাবেলা করতে পারতে হবে। এবং শুধু সেটি নয়, এই চ্যালেঞ্জগুলোকে আসলে অপরচুনিটিতে কনভার্ট করতে হবে। হুমকিগুলোকে আপনার সুযোগে কনভার্ট করে এখান থেকে আরও সামনে এগিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একটা জিনিস আমি খুব মিস করি, সেটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল চ্যানেল দরকার, যেটি নাই। ফুললি ইংরেজিতে অথবা ফ্রেঞ্চ বা জার্মান যাই বলেন, ইংরেজি দিয়ে আমরা শুরু করতে পারি। বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট দেশ হয়ে গেছে। সো আমাদের বলার অনেক কথা আছে, কিন্তু আমরা রিচ করার জন্য আমাদের প্ল্যাটফর্ম এখনও নাই। শুধু বাংলাদেশের কথা বলবে না, ভুটানের কথা বলবে, ভারতের কথা বলবে, পাকিস্তানের কথা বলবে, শ্রীলঙ্কাতে কী হচ্ছে বলবে, এবং বিয়ন্ডে, সাউথ এশিয়া বিয়ন্ডে, সাউথ কোরিয়া, জাপান বা আমেরিকার ইলেকশন কাভার করবে আমাদের সেই গণমাধ্যম। ওদের পলিটিক্যাল অ্যানালিস্টদের আমরা কানেক্ট করবো, তাদের ওপিনিয়ন নিব। এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাদের ক্রিয়েট করা দরকার। সেই ব্যাপারে কিছুটা ঘাটতি আছে। আমি আশা করি আমাদের প্রাইভেট সেক্টর এগুলোতে একটু এগিয়ে আসার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজনে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে শুভকামনা। ঈদ মোবারক।